নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমানোর প্রয়োজন। নার্স এসে নীলকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে নীল ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে নীল। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তান্হা বসে আছে। আমার হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত। কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছুই না। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তান্হার ঘুমটা ভেঙে যায়। ও নীল, তুমি উঠে পড়েছ? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তান্হার হাতে দিল। তারপর তান্হা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল। তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুকড়ে উঠলাম। আয়, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তান্হার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি, ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছে কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় না। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। তান্হার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমনে করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তান্হাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলেও তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তান্হার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম বাড়ি ফেরার পথে তান্হাকে নামিয়ে দিয়ে যায়। না নীল, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তান্হা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমিই তো আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো। আর হ্যাঁ, বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাবো না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই আজকে বাসায় যেতে বললাম। আর তান্হা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই 3 দিনে তান্হা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে অনেক কষ্ট পাবে, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করে দেওয়া হলো। আচ্ছা রাজ আর তান্হা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই যেতে পারবো। নীল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই। তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তান্হা তো ঠিকই বলেছে। তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো। আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবেই কাবু করবে? আরে তান্হা দেখো, আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তান্হা আর রাজ দুজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? আমি বিশ্বাস করতে পারছি না। এইটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 পরেও এইভাবে হাঁটতে পারে? তান্হা এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না। আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গা ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তান্হা ফোন করেছে। হ্যাঁ তান্হা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার সুস্থতার জন্য চিন্তা হচ্ছে। তুমি আবার অসুস্থ হয়ে পড়ো। আরে না, আমার কিছুই হবে না, তুমি করো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে?
হ্যাঁ, কলেজে আসতে পারবো, আর কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডির অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এপিসি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলেছে ওর সেদিনের কথা কিছুই মনে নাই, বাকি সবকিছুই মনে আছে, শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখেছি, বললো যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইলের লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। এদিকে নীল রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেকদিন নীল দিনের প্রায় অর্ধেকই সময়ই ব্যায়াম করে কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডার বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। নীল বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হারামি, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। হেই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে কি যে আছে। কিরে, কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না। না, প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নামগন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়েকদিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। হে, সেটা মোটেও না হাদারাম। তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো। আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা হয় চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা এসব বাদ দে, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সবসময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতর খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজনে মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, আমি তোকে খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর রুমে আসতেই দরজা কেউ নক করলো। নীল গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে, তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে নীল বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। নীল বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি কত সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো?
কণ্ঠটা চিনে গেলাম। তান্না ফোন করেছে। ওহ সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তান্না এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা, আরও অনেক কিছুর খবর রাখে। তান্নার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে ধরে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তান্না আগে থেকেই কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে তান্নার পাশে বসে, তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও আবার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছি। না হলে তো আজকে কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেকদিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তান্নার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে কলেজের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? নীলের কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ও সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করে নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? দূর রাখতো তোর মিষ্টি মুখ। এই নীল শুধু ফাজলামো করে। আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি এসব প্রেম করিনি। এবার চল তো ক্লাসে যাই। তান্নার দিকে তাকিয়ে হেসে দিলাম। তান্নাও আমার চালাকে বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3 জন মিলে বাইরে চলে আসলাম। নীল, এখন আমরা 3 জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি নীলকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়, ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ নীলকে জোর করে ধরে নিয়ে সাথে নিয়ে গেল। 3 জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তান্না 2টা রিক্সা ডাকলো। তারপর নীলকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায় তান্না আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তান্না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আর বলো না কোথায় নিয়ে যাচ্ছ। এই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম। না হলে কখন কি করে বসে তার হিসেব নেই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তান্না রিক্সা দাঁড় করালো। এই নীল, এবার তুমি নামো, বসেই থাকবে নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে নীলকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। তান্নার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তান্না, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। তান্নার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেলাম। তারপর তান্না নিজের চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজের সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য, আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁতে মাথা নাড়লাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম নীলকে নিয়ে আসতে, পাইলে তুমি যা চাও তাই দেব। তো এখন তোমার মন কত, সবকিছু নিয়ে নাও। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তান্নার বাবা নাম করা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তান্নার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তান্না আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়,
এসব কথা ভাবছি, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ওহ, এইটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওহ, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়, বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মায়, আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুবই খুশি হলো। পরদিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সবকিছু ঠিকঠাক করেই আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? ওদের অমন তাকিয়ে থাকা দেখে আমার অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তান্না আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তান্না, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তান্না, তুমিও যে কি বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলেই যে কোনো মেয়ে পড়ে যাবে। এই রাজ, হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুনগান করছিস, এবার ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর নীল তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে নীলের পাশে বসেছে, কিন্তু নীল কিছুই বলতে পারতেছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। নীলের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশি আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। নীল মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ করে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই, তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। নীল, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেবো না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তান্না ওদের কথা শুনে হেসে দেয়। তারপর তান্না ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম। তুমি কি আমায় ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগেই তান্না যা করে বসলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। তান্না মেয়েটার গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তান্নার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তান্না আবার ওকে মারতে যায়, তখনই আমি গিয়ে তান্নাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো। এই তান্না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এভাবে মারছো কেন? তো মারবো না তো কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে। আরে তান্না, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। যে অধিকারটা ওই মেয়েরও আছে, তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমি তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছে মতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তান্না, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তান্না নীলের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তান্না, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তান্না কোনো কথা শোনে না। এই রে, তান্নাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম না করে বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কি সব বলে ফেলেছি, ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে নিলাম। অনেক সময় ধরে শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানা শরীরটা এড়িয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই। এদিকে ক্ষুধাটা অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তান্না ওর কয়টা বান্ধবীদের সাথে এদিকে এগিয়ে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে লাগলাম, কিন্তু তার আগে তান্না আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে,
তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পর তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি নীল, তুমি এখানে চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি কোনো খাবার নাই, পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেজন্য হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি সেখানেই যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তান্হা রিক্সা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো হারও অবাক, ভেতরটা যেন রাজপ্রাসাদ। আরে তান্হা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কিনা? আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তান্হা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তান্হার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তান্হা, তোমার আবার কি হলো? এভাবে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু নাই, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। তান্হা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তান্হা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিক বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তান্হার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখাচ্ছে। তান্হা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তান্হাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখন সঠিক সময় তান্হাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নেই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে, কলমটা বের করে তান্হার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তান্হা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আমার আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে, তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো নীল? আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলমটা দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে হবে না তো। এই রে বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তান্হা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে আসো, দুজনে আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে, যাক শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম।
আমার আর কিছুই চাই না। আমার মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা ফুলের তোড়া নিয়ে গেলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি আমার স্বপ্নের রানী, তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ি। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যা বললে। নীল উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলে। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস দেখছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানাই বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়ে কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এসব প্রেম তো সবকিছু একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক, শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের পর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন পড়ে। বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর সাহস বা শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তানহাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনোই ভাবতেই পারি নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই নীলের দিকে চেয়ে হাসছে। তখনই রাজ এসে নীলকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। নীল রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই নীল, এখন একদমই কাঁদবে না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি। আমি তানহাকে খুব ভালো করে চিনি, কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কিছুই বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মনে মনে বলে, আরে আমি তো দেখিয়েই দিব যে আমি কি পারি আর কি পারি না। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য একজন নাম্বার 1 কমান্ডো কি হতে পারে সেটা তো কদিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাটটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোর বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল তোরা, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে নীল আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে। তারপর গল্প করতে থাকে। দেখ নীল, আজ যা কিছু হলো সব কিছু ভুলে যা, আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ নীল, এর আগেও অনেক দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি না কিনা? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কাজ করব না।
আচ্ছা চল এখন বাসায় যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। নীল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে নীলের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশাকে যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো একটা মেয়ের গলা শোনা গেল। এই নীল, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। নীল, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিটি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এখন এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডার হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখনই একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে এই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাটের খোঁজ আমি পেয়ে গেছি স্যার। আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।